শোনেন সুলতানা, 1969 সালে আওয়ামী লীগ যখন গঠন হয়, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, হক, সোহরাওয়ার্দী, ভাসানী সবাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সবার ডাকটা কিন্তু মানুষের এখানে যেয়ে লাগেনি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দিলেন, তখন কিন্তু নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ল। ওনার বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া একটি সংগঠন, এবং বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি, বরং আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে জন্ম দিয়েছে। হ্যাঁ, তখন এখন আপনার মনে হয় কি, আমি একটা জিনিস আপনাকে উদাহরণ দিই, যে আমার এই যে আপনি দেখছেন যে এই যে শিশু শিল্পীরা, এরা যে বলে যে একটা শিশু শিল্পীর আপনি যদি প্রেমের গান শোনেন, আপনার কেমন মনে হবে? আল্লাহ, বাচ্চারা কত পাকনা, মনে হবে না যে একটা ঠাটায় চট দিই? এরকম কিন্তু আসে। আমার এই বাচ্চাগুলাকে দেখে যখন ওরা, ওদের মনে হয় বাবারাও মনে হয় আওয়ামী লীগ সম্পর্কে দুইটা মানে ইতিহাস সুন্দর করে বলতে পারবে কিনা জানি না, ওই বয়সটা তাদের আছে কিনা, বাট ওরা যখন চিৎকার করে আওয়ামী লীগ রাজনীতিতে মানে আসতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, এই ব্যাপারটা আমার কাছে এত হাস্যকর লাগে, এতটাই হাস্যকর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার তোমরা কে? আর আওয়ামী লীগ যদি রাজনীতি করে সেটা নাকি অন্যান্য দলের অনুমতি নিতে হবে। মানে আওয়ামী লীগ যে একটা দেশকে জন্ম দিল, সে এখন কারো মানে অনুমতির অপেক্ষা করবে? মানে এটা একটা অপরিপক্ক মানে বক্তব্য ছাড়া আমার আর কিছুই মনে হয়, এটা জাস্ট একটা পাগলামো, এটা জাস্ট একটা নেহাতি একটা মানে পাগলামো ছাড়া আমার আর কিছু মনে হয় না। কারণ আপনি বলেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি আপনি তো নির্মূল করতে পারবেনই না, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগে এখন প্রায়, আমি তো বলি যে 5 তারিখের পরে এখন 50% বেশি আওয়ামী লীগের সমর্থক আছে, জনপ্রিয়তা আরো বেড়েছে 5 তারিখের পর। আপনার কাছে একটি প্রশ্ন, দেখুন অনেকে বলে যে আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করার জন্য নিজেই যথেষ্ট। হ্যাঁ, সেখানে ধরেন আপনি নিজে এখন আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে কারা? আওয়ামী লীগকে এখন এই মুহূর্তে বাঁচিয়ে রেখেছে যারা এই দলটির তৃণমূলের একেবারে কর্মী, তাই না? এবং তাদেরকে আওয়ামী লীগ কখনোই মূল্যায়ন করে না, যখন ক্ষমতায় থাকে তখন সেই অর্থে তারা মূল্যায়ন করে না। যেমন আপনি নিজে যে সময় আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগের এরকম আজকে এখন যেরকম নাম নিশানা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনার মতো মানুষরা, আপনি ছোট্ট শিশু ছিলেন কিন্তু আপনি সেই শিল্পী যে গান গেয়েছিলেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, রাইট? আপনি কিন্তু এই গানের প্রথম শিল্পী, কজন জানে? কিংবা আওয়ামী লীগ আপনাকে কতটুকু মূল্যায়ন করেছে? কিংবা ওই যে দুঃসময়ে যখন আপনি শিশু ছিলেন, এই গান গাওয়ার কারণে আপনাকে যে কতভাবে হেনস্থা হতে হয়েছে, আপনাকে নিপীড়িত নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ আপনাকে সেই মূল্যায়নটি করেছে নাকি আপনি সেটার জন্য অপেক্ষা? আওয়ামী লীগ এমন লোকেরাই করে যারা ওটার ওই মূল্যায়নের অপেক্ষাও করে না, যেমনটি আপনিও করেননি। কিন্তু আওয়ামী বলা হয় যে আওয়ামী লীগ এভাবে করে তার প্রকৃত কর্মীদেরকে মূল্যায়ন না করে, যারা ওই যে সুসময়ের বন্ধু, দুধের মাছি, বসন্তের কোকিল, তাদেরকে আঁকড়ে ধরে ভালো সময়ে ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ কি এ থেকে কোনোদিন কোনো শিক্ষা নিতে পারবে বলে আপনি মনে করেন? সুলতানা আপা, আপনি ঠিক বলেছেন। একটা কি জানেন যে রাজনীতি একটা মানে নেশা, আর দালালদের জন্য হলো পেশা। এখন আমরা যারা রাজনীতি করি, বা আপনি ঠিকই বলেছেন যে আমি যদি রাত পোহালে শোনা যেত, এই গানটি যখন আমি 90 সাল থেকে, যখন আওয়ামী লীগের একদম চরম দুঃসময়, তখন কিন্তু কেউ আমরা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন ক্ষমতায় আসবো, বা এরকম মাথাতেই ছিল না। আমাদের মনে হয়েছিল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত আছে, বঙ্গবন্ধুর প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা আছে, আমরা দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা তখন কাজ করেছি। আমাদের মাথাতেও কিন্তু ছিল না যে আমরা কিছু দরকার বা কিছু পাবো। আমরা কখনোই এই আশাটা, যারা আমি বলি যে সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনোই এই আশাটা করে না। সুলতানাপা, আপনি একটা ভালো কথা বলছেন, আশা তারাই করে যারা আওয়ামী লীগটাকে বিজনেস মনে করে। যেটা আমরা গত 15-16 বছরে দেখেছি, একটা যদি বলেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলেন, সংস্কৃতি কর্মীও যদি বলেন, তারা সবাই জাস্ট, এটা মনে হয় যে আপনার 2010-এর পরে, 8-10-এর পর থেকে আমরা দেখলাম যে ঝাঁকে ঝাঁকে হাইব্রিড চলে আসলো। যখন দেখো যে 2008-এর পরে
আওয়ামী লীগ একটা বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, এবং তখন মনে হয় যে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এতটুকু উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাচ্ছিলেন, এই সরকার মনে হয় কোনোদিনও যাবে না। তখন সুবিধাবাদীরা আওয়ামী লীগে ঢোকা শুরু করে। এই যে আওয়ামী লীগে দেখেন যে আজকে এই কারণেই কিন্তু আজকে এই যে হাইব্রিড লীগের কারণে বলেন, এই যে আমাদের সংস্কৃতির যে বাইরে থেকে যেই অমানুষগুলো আসছিল, আমি তাদেরকে অমানুষই বলি, পল্টিবাজগুলো, তাদের কারণে কিন্তু আজকে আমরা কিন্তু দুই একটা গালি খাই যে এই যে নায়িকা গায়িকা, নায়িকা গায়িকা আমাদের। দেখেন, আমি বঙ্গবন্ধুর উপরে গান গাই। আমি 2005 থেকে আমি টানা 10 বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির মেম্বার এখন আছি। আমরা কিন্তু রাজনীতিতে চলে আসছি, কিন্তু এরপরে মূল্যায়ন যেটা বলেন, আসলে মূল্যায়নের অপেক্ষা আসলে আমরা করি না। কারণ যখন মনে হয়েছে আমার আমার দলটা দুঃসময় আছে, আমার দেশ হুমকির মুখে, আমার বঙ্গবন্ধু হুমকির মুখে, আমার স্বাধীনতা হুমকির মুখে, 71 হুমকির মুখে, তখন খালি মনে হয়েছে যে আমার কিচ্ছু দরকার নেই, জাস্ট আমার দেশটা যেন মুক্ত হয়, আমার দলটা যেন মুক্ত হয়। কারণ আমরা এখন মনে করি যেটা 5 তারিখের পরে যে এই যে হাইব্রিড, যেটা আমি তো বলি যে এখন যে শিক্ষাটা, দেখেন সুলতান আপা, আপনাকে জাস্ট আমি একটা হিন্টস দেই। 5 তারিখের পরে আমার উপর দিয়ে যেটা চলে গেছে, আমার উপরে আমাকে পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র তারা করেছিল, এটা মনে হয় আপনারা বোঝেন। আমার আমার মা জাস্ট এই কথাটা শোনার পরে আমার মা চলে গেছে। আমি আমার মায়ের লাশ দেখতে পারি, এবং আমি আজ পর্যন্ত আমার মায়ের কবরে যেতে পারি। তো আপনি বলেন সুলতান আপা, দুনিয়ার কোনো কিছু দিয়ে আপনি কি আমার এই লসটা পূরণ করে দিতে পারবেন? সম্ভব? জাস্ট আমি আওয়ামী লীগ করি দেখে, আমি জননেত্রী শেখ হাসিনা স্নেহধন্য দেখে আমাকে তারা পুড়িয়ে মেরে ফেল। আমার মা জাস্ট এই নিউজটা নিতে পারেনি, আমার মা চলে গেছেন অগস্টে। এখন আপনি বলেন যে এই যে বলেন যে ত্যাগী নেতা কর্মীরা, আমরা যারা নিঃস্বার্থভাবে দলের কাজ করতে চাই, স্বার্থ তো আমাদের একটা আছে। আমরা দেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা 71কে ভালোবাসি, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। দেখেন সুলতান আপা, আমি যেটা মনে করি যে আপনার দেশকে ভালোবাসতে হলে আপনার আওয়ামী লীগ করতে হবে। দেশকে ভালোবাসতে হলে আপনার আওয়ামী লীগ করতে হবে। আমার কথা হলো যে এই যে 5 তারিখে যে ডক্টর ইউনূস আসলেন, উনি ফ্রান্সে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন যে যখন 5 তারিখ বিকেল থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে জাস্ট জবাই করে হত্যা করা হচ্ছিল, তাদেরকে জাস্ট নিধন করা হচ্ছিল, তখন তিনি ফ্রান্সে বসে বলছেন যে এই কথা যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন যে এরকম তো হত্যাযজ্ঞ হচ্ছে, উনি কি বললেন? লেট দেম টু সেলিব্রেট। আমি অবাক হয়ে গেলাম যে ওনার মতো একজন ব্যক্তিত্ব একটা হত্যাযজ্ঞকে, ধ্বংসাত্মক একটা দেশ যেখানে সমানে আওয়ামী নিধন হচ্ছে, মানুষকে পুরায় মারতেছে, মানুষকে জবাই করে মারতেছে, এটাকে সে সেলিব্রেট করতে বলছে। মানে কত নির্মম, কত নৃশংস। আমি আসলে মানে এটাই বলতে চাই যে এখন আওয়ামী লীগ এখন অবশ্যই ঘুরে দাঁড়িয়ে, এবং আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়ানোর কিছু নাই। আওয়ামী লীগ তখনও শক্তিশালী ছিল, আওয়ামী লীগ 5 তারিখের পরে আরো সুসংগঠিত, আরো শক্তিশালী। এবং আপনি মনে করেন যে 5 তারিখের পর থেকে আওয়ামী লীগ অনেক অনেক ভোটারও বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন পার্সোনালি, কিন্তু আমি চাই জননেত্রী শেখ হাসিনা এখন মনে হয় আসার দরকার নেই। আমার মনে হয়, আপনি যদি বলেন, আমার মাঝে মাঝে খুব রাগ হয়, আমি খালি বলি যে উনি এখন না আসলেই বোধহয় ভালো হয়, কারণ আমাদেরকে আরেকটু মনে বাটাম খাওয়া উচিত। আমরা এমন বেঈমান জাতি, আমরা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছি, যে মানুষটি আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। সারা জীবন 23 বছর 13 বছর উনি মনে হয় কত কারাগার ছিলেন, সারা জীবন উনি জীবনটাই দিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমরা তাকে মেরে ফেলেছি। তার সন্তান যখন আমাদের দেশটিকে, তাকে দেখেন আজকে যে যে নারী উন্নয়ন বলেন, আমরা 4 জন নারী এখানে আছি, এটা কি উন্নয়নের মানে সিন না? আমরা যাকে দেখেন স্ব ক্ষেত্রে কিন্তু আমরা আমরা দাঁড়িয়ে আছি, আমরা শুধু কিচেনের মধ্যে কিন্তু আটকায় নাই। আমি তো বাংলাদেশে মেয়েদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়, সবাই বলে রাত্রেবেলায় তো প্রশ্নই আসে না, দিনের বেলাও রাস্তায় বেরোতে ভয় লাগে। যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে এটা এটা কখন হয়েছে? এটা এখন হয়েছে, কারণ আপনার তো স্বাধীনতা ভালো লাগে নাই। জননেত্রী শেখ হাসিনার স্বাধীনতা তো আপনার ভালো লাগে না। ওই যে আমাদের সংস্কৃতি কর্মীগুলা বলেন
ওই যে শহীদ মিনারে যে বৃষ্টিতে ভিজে চিৎকার করে বলছে যে তারা সংস্কার করবে, তাদের দেশ, ওনারা এতদিন পরাধীন ছিল, ওনারা গান গাইতে পারেন নাই, নাটক করতে পারেন নাই, এখন দৌড়ানি খায়। এখন ফটো সেশন করতে যায় দৌড়ানি খেয়ে চলে আসে, শুটিং করতে যায় দৌড়ানি খেয়ে চলে আসে। এখন তারা ওড়না ছাড়া চলতে পারবে না, গায়ে হাত দিয়ে ওড়না ঠিক করে দিচ্ছে তারা। আবার ওই আসামিকে তো দেখলেনি, কারাগারে নিয়ে গেল, ফুলের মালা দিয়ে, কোরআন শরীফ বুকে দিয়ে বরণ করে নিচ্ছে। এখন স্বাধীনতা ভালো লাগে না? এই স্বাধীনতা ভালো লাগে না? আপনাকে যে এত, যে মানুষটি আপনাকে উন্নতির শিখরে নিয়ে গেল, যে জননেত্রী, আপনার তার এটা ভালো লাগলো, সামান্য একটা কোটার ফাঁদে পড়ে, একটা গোষ্ঠীর ফাঁদে পড়ে আপনারা যে এই যে আমাদের বাঙালি জাতির, আমরা যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এখন বলছেন যে তাকে ব্যাক করে দেন, সে আসলেই ভালো ছিল। আমার তো মনে হচ্ছে তাকে এখন ব্যাক করার দরকার নেই, আপনি থাকেন না, থাকেন, একটু ভোগ করেন। দেখুন এখন আপনি রাত 8টার পরে 10টার পরে আপনি পকেটে 2000 টাকা নিয়ে আপনি বের হতে পারবেন না। আমি রাত 1টার পরে যেরকম আগে ফ্রি ছিলাম, এখন আপনি বের করতে পারবেন না। গণধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, আপনি দেখেন যে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, মব হচ্ছে, গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন যে নারী শ্রমিক গুলো এই যে বেকার হয়ে গেল, সাধারণ মানুষগুলো যে বেকার হয়ে গেল, ছিনতাই বাড়ছে, রাহাজানি বাড়ছে, ডাকাতি বাড়ছে, বলেন তো কে কোন সেক্টরে ভালো আছেন? এই যে দেখেন আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, খালি ফ্যাসিস্ট বলে, ফ্যাসিজম কি এটাকে বলে না? এখন কে কথা বলছে? আমি কথা বলতে পারছি, বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে পারছে। দেখেন গত 15 বছরে আপনি রুমিন ফারহানকে চেনেন না, আপনি নিপুণ রায় চৌধুরীকে চেনেন না, গোলাম এই যে মর্তুজা, আপনি যে মাসুদ কামাল, প্রাচী অফলাইনে বলছিল মাসুদ কামাল, ওনাদেরকে কি গুম করে ফেলছিল আওয়ামী লীগ সরকার? রুমিন ফারহানা বলেন, যে নিপুণ রায় চৌধুরী বলেন যে তারা যে বলে যে বাক স্বাধীনতা ছিল না, উনি ফ্যাসিস্ট ছিলেন, তো ওনারা যে এত টকশো করতেন এবং সারা দিন রাত আওয়ামী লীগ সরকারকে ধুয়ে ফেলতেন, তখন কি তাদেরকে গুম করে ফেলছিল, না তাদেরকে হত্যা করছিল, না তাদের টকশো বন্ধ করে দিয়েছিল? তা তো না। তারা তো বাক স্বাধীনতা কোন পর্যায়ে জনতা শেখ হাসিনা দিলে, যে চ্যানেলগুলোতে গিয়ে সারা রাত আমরা শুনতাম যে গালি দিচ্ছে আর গালি দিচ্ছে আওয়ামী লীগকে। এখন পারবেন? ওই যে আমাদের একজন সংস্কৃতি কর্মী আজকে 4-5 দিন ধরে ওনাকে এখন রিমান্ড দেওয়া হয়েছে, কি জন্য জানেন? জাস্ট একটু সরকারের সমালোচনা করেছিল। আপনি যদি সরকারের একটা সমালোচনা করার পরে আপনি যদি কারাগারে নিয়ে যান একজন সংস্কৃতি কর্মী,